গতকালকে বিডিআর পিলখানা হত্যা কমিশন নয়া তদন্ত কমিশন অর্থাৎ ফজলুল আলম সাহেবের তদন্ত কমিশনটা রিপোর্ট পেশ করেছে। সে নিয়ে মূল বক্তব্যটা দিয়েছি আমি আলাদা করে। এখন বলবো এই প্রসঙ্গে একালে ওয়াকার সাহেব কি করেছে সেই প্রসঙ্গে কথা বলবো। আমার প্রথম মন্তব্য হবে, এই তদন্ত কমিশন যখন গঠন করা হয়ে গেছে, ফজলুর রহমান সাহেবকে প্রদান করে তদন্ত কমিশন গঠন হয়ে গেছে এরপরেও এই তদন্ত কমিশন যেন ফার্দার কিছু করতে না পারে, সে কাজে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন আমাদের সেনাপ্রধান। এক্সাম্পলি বললে ওটা 25শে ফেব্রুয়ারি র ক্লাবের কি অনুষ্ঠান আল্লাহ জানে, উনি র ক্লাবের অনুষ্ঠানে এমন এক বক্তৃতা দিলেন এটাকে মানুষ ঠাট্টা করে বলে ফুল স্টপ বক্তৃতা। কেন ফুল স্টপ কেন? ওনার দাবি খুব পরিষ্কার। উনি বলতেছেন বিডিআর হত্যাকাণ্ড না, না এটা তো বিডিআর সিপাহীরা সব করছে, নিজেরা মারছে, এর ভিতরে কোনো বাইরে ইনভলভমেন্ট ছিল। ফুল স্টপ মানে এরপর আর এটা নিয়ে কোনো কথা বলতে দেবে না। দেখেন উনি একটা সেনাপ্রধান, উনি তদন্ত কমিশন জিনিসটা বুঝেন। হোয়াট ইজ তদন্ত কমিশন? এই তদন্ত কমিশন ধারণা এগুলো শিখেছি আমরা পিটি সমাজ। যেমন ধরেন এই যে জমিদের উচ্ছেদ করা হবে কি হবে না, ফজলুর রহমান 37 সালের গভর্নমেন্টে এসে প্রথম এটা নিয়ে একটা কমিশন বসেছিলেন, এর ভালো মন্দ দিক সম্পর্কে ফাইন্ডিংস দিবে, ক্লাউড কমিশন বানাটাকে। ব্রিটিশদের স্টাইল কিন্তু সুন্দরটা হলে এই জন্য যে কোনো ইনভেস্টিগেশন না করে ফটাফট গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয় না। সিদ্ধান্ত নেওয়ার আগে গভর্নমেন্ট অবশ্যই যেটা করবে সেটা হলো যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে পরে সরকার কি করতে পারে এর সম্পর্কে একটা ইনভেস্টিগেশন আগে হতে হবে। এখন কেন কথাটা তোলা হবে? দেখেন, যখন একটা তদন্ত কমিশন গঠন হয়ে যায়, এই তদন্ত কমিশনের উপরে হাত ঢোকানো, আমি প্রধানমন্ত্রী, আমি এটা ঠিক করছি, আমি এটা গঠন করছি, আমি যেটা বলবো সেটাই করবা তুমি, আমি যেমন চাইবো তুমি কেমন রিপোর্ট না। দুঃখিত ওয়াকার সাহেব, এই মুহূর্তে আপনার তো দূরের কথা, এর ইনসেভার নেই। তদন্ত কমিশন বোঝার চেষ্টা করেন, তদন্ত কমিশন অলওয়েজ স্বাধীন, স্বাধীন লেখা থাকুক আর না থাকুক, স্বাধীন তদন্ত কমিশন বলা থাকুক কি না থাকুক, তদন্ত কমিশন ইজ এ স্বাধীন তদন্ত কমিশন। মানে ও তো ফ্যাক্ট ফাইন্ড করতেছে, ফ্যাক্ট ফাইন্ডিং করে এবার যে কনক্লুশনে পৌঁছাবে তখন না ওটা তদন্ত রিপোর্ট হবে। আপনি আগেই যদি গাড়ির উপরে চড়া যান, আমার কিন্তু রিপোর্টটা এমনে স্যার এটা হইলো, তদন্ত রিপোর্ট হলো, এটা স্বাধীন হলো? এই জন্যই তদন্ত কমিশন মানেই হলো এটা ইন্ডিপেন্ডেন্ট। কি থেকে নেবেন? এক্সিকিউটিভ বডি থেকে, রাষ্ট্রের যে নির্বাহী প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যেই থাকুক, তারও এখতিয়ার নাই তদন্ত কমিশনের উপরে মাতবরি করতে হবে। এগুলো একটু খোঁজখবর নিতে হবে না আপনাকে। ওয়াকার সাহেব, আপনি কোনো কিছুর খবর নিলেন না দিয়ে দিলেন কেন? কারণটা বলতেছি, আমরা জানি যে ব্যাপারটা এরকম না। এই যে আপনি নিয়ে চলে গেলেন যে আপনাকে এখন এটাকে ফুল স্টপ মার্কেটে বসতে দিতে হবে। কেন দিতে হবে? এর আগে এসেছিলে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব নতুন বছরে। অ্যাকচুয়ালি তিনি এসেছিলেন যে বাংলাদেশে দুটা বিষয় নিয়ে ইন্ডিয়ার ইনভলভমেন্ট নিয়ে বাংলাদেশের জল্পনা কল্পনা চলছে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট পাচ্ছে, কারণ ওটা আবার পরে ইতিমধ্যে যেটা বলছিলাম ফেনীর যে বাঁধ ভেঙে দিচ্ছেন আপনারা, ইন্ডিয়া বাঁধ খুলে দিচ্ছে এবং যে পরিমাণ পানি 90 ফিট উঁচা পানি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, ফলে চরমভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চলতেছে। এখন কথা উঠছে যে ইনভেস্টিগেশনটা শুরু করা উচিত বিডিআর নিয়ে। এই জন্য আসছিল তাদের পররাষ্ট্র সচিব। এই পররাষ্ট্র সচিব সবচেয়ে অপরাধমূলক কাজ করে গেছে এই ওয়াকারের সাথে, এবং ওয়াকার সাহেব সেটা অ্যালাউ করছে। কি সেটা? ফর্মাল আসছেন, ফর্মাল দেখা করবেন, শিডিউল থাকবে, কোথাও কার সাথে দেখা হবে পুরো শিডিউল থাকবে। উনি করলেন কি, চলে যাওয়ার সময় যখন এয়ারপোর্টে যাচ্ছেন, নিজ ফ্লাইটে উঠবেন, উনি এয়ারপোর্টে না গিয়ে সোজা জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেলেন ভিতরে। ওয়াকার সাহেবের সাথে বৈষম্য ঠিক করলেন। এই যে আনশিডিউল কাজটা করলেন উনি, আর আপনি অ্যালাউ করলেন।
বাকাশার কেন? কারণ ওখানে সে আপনাকে রিকোয়েস্ট করে গেছে, ওখানে ফর্ডারও বলতে পারে যে বিডিএ নিয়ে কোনো যেন ইনভেস্টিগেশন না হয়। বিডিএ ইনভেস্টিগেশন এই যে যেগুলো আজকে বেরিয়েছে এগুলো বেরিয়েছে, এই যে 67 জন হিসাব করতেছে, এখানে 927 জন ঢুকছে দাবি করতেছে। এই ইনফরমেশন গুলো তখন বাইরে চলে আসবে, ইন্ডিয়ার জন্য বিব্রতকর অবস্থা। আজকে এটা নিয়ে ইন্ডিয়ার আনন্দবাজারের যে রিপোর্টটা বেরিয়েছে, ওটা যারা শুনছেন আমাকে তারা ওটা দেখতে পারেন। ওখানে দেখেন কি লিখছে তারা যথেষ্ট সাবধানতা নিয়ে, আমরা ভাই একটা খারাপ কাজ করে এনেছি, না সাবধানে কথা বলতে হবে। আনন্দবাজার রিপোর্টটা পড়লে আপনার কাছে পাই, কিন্তু ওই পররাষ্ট্র সচিবের সাথে আপনার বৈঠকের পরে আপনি এই কাণ্ডটা করলেন উইদাউট নোয়িং অর নোয়িং, আমি জানি না। আপনি যদি বললেন আমি জানতাম না, এটা হবে আপনার অযোগ্যতা সেনাপ্রধান হিসেবে, যে একটা তদন্ত কমিশনের উপরে কথা বলা যায় না। ইউনূস সাহেব কথা বলতে পারেন, সেখানে আপনি কে? ইউনূস সাহেবেরই অথরিটি নাই তদন্ত কমিশন ডিকটেট করে, তাকে মোটিভেট করে যে আপনি এমনি না অমনে রিপোর্ট করবেন, কনক্লুশনটা এমনি টানবেন না অমনে টান, কিছু বলার রাইট নেই ইউনূস সাহেবের নেই। আর সেখানে আপনি সেনাপ্রধান। এরপরেও আপনি রাও ক্লাবে গিয়ে এরকম হাত তুলে তুলে ধমকায় কথা বললেন কেন? এইটা দিয়ে বোঝা গেল যে আপনার ইনভলভমেন্ট কি আসলে। কিন্তু আমরা জানি আপনি কেন করেছিলেন এটা, কারণ আপনার নামে যে 1400+ হত্যার দায় আছে, আপনি পাগল হয়ে গেছে, এর থেকে মুক্তি না হচ্ছে। ওটাও আরেকটা কাণ্ড। আপনি কোনোভাবেই চাচ্ছেন না যে 1400+ হত্যার জন্য কোনো আইসিটি কোর্টে কোনো মামলা উঠে। এটা নিয়ে সেই থেকে যে আপনি প্যাচ খুঁজতেছেন, মুসরি করতেছেন, সমস্ত কিছু আপনার জীবনের লক্ষ্য হয়ে গেছে এটাকে ফয়েল করে দেওয়া, ব্যর্থ করে দেওয়া। এবং এই ব্যর্থ করে দেওয়ার ক্ষেত্রে আপনি বন্ধু বুঝতেছিলেন, আপনার ট্রেন অ্যান্ড অ্যালি, চোরের বন্ধু চোররাই। আপনি একটা খুনের মামলার আসামি, এই জন্য ইন্ডিয়ানদেরকে এখানে আপনি সাথে নিচ্ছেন। ইন্ডিয়ানদের স্বার্থ আপনি মনে করছেন এইভাবে অ্যালায়েন্স করলে আপনি বিরুদ্ধে আপনি বেড়ে যাবেন। এটা কার বুঝতে বাকি আছে বলেন? আমার নিজেরই এগুলি যতবার আমি আপনার সম্পর্কে বলেছি, পরিষ্কার করে এগুলো বলেছি, কারণ আপনার এগুলো প্রত্যেকটা স্টেপ খুবই আপত্তিকর স্টেপ আপনি নিয়েছেন। এই পদক্ষেপ আপনি নিতে পারেন না। এই ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আপনার নাই। এরপরও আপনি এসব পদক্ষেপ নিয়েছেন। বাধ্য হয়ে আমি প্রকাশ্যে আপনাকে নিয়ে কথা বলেছি যে আপনার এখতিয়ার নাই। আপনি তদন্ত কমিশনের উপরে কোনো চোটপাট লাগাতে পারেন না। আপনি সেনাপ্রধান হতে পারেন, কিন্তু আপনার কোনো রাইট নেই সরকারের গড়া একটা তদন্ত কমিশনের উপরে কোনো ধমকানি দেওয়া এবং ধমকা এটাকে প্রভাবিত করে নিজের ইচ্ছা অনুযায়ী এর তদন্ত পরিচালিত করা। আপনি বলতে চাচ্ছেন তদন্ত কমিটি দরকার নাই, জাস্ট আপনি ধমক দিয়ে বলে দিলেন এটা বিডিআর সিপাহীরাই করছে, আর হয়ে গেল। আপনার এত সহজ প্রোপাগান্ডা জ্ঞান বুদ্ধি এটা তো মহিন সাহেবও পারে নাই। আপনি নতুন কি করছেন? এইটাই কি মহিন সাহেবের করে গেছে না? এই জন্যই তো ওটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট বলে লেখা হয়েছিল, জাহাঙ্গীর সাহেব তাই লিখে রাখছিল। এবং জাহাঙ্গীর সাহেবের রীতিমতো দমক দিয়ে বলেছিলেন, কার মনে রাখবেন বিডিআর শস্য মন্ত্রণালয়ের আন্ডারে। এই জন্য জাহাঙ্গীর সাহেব একেবারে চ্যালেঞ্জ করে বলেছিল 5 ওয়ার্কিং ডের মধ্যে আমি নয়া বানাবো দিচ্ছি তদন্ত কমিশন। এই তদন্ত কমিশন কিন্তু শস্য মন্ত্রণালয়ের আন্ডারে করা, এবং উনি ওনার কথা হয়ে গেছে, ওনার গাছ আছে ওনার, এইটা উনি প্রমাণ করে দিয়েছেন সেদিন আপনাদের আমাদের সবার সামনে। তাহলে মূল জিনিসটা হলো কি আসলে, এই রিপোর্টটা বেরোনোর পরে এখন আপনি সেনাপ্রধান সাহেব, আপনার কি বেজিতে একটা অবস্থা হলো না? এই যে যেভাবে উনি রিপোর্টটা দিলে, এটা কি এনাফ বলছেন না? এই যে আপনার ফুল স্টপ মার্কা বক্তৃতা, এই বক্তৃতা আপনি কোথায় নিয়ে যাবেন? এটা কোথায় লুকাবেন আপনি? ইটস ওয়েল রেকর্ডেড, এটা অলমোস্ট প্রত্যেকটা টিভির ভিডিও ফুটেজ আছে এটা নিয়ে। এখন তো প্রমাণিত হলো যে আপনার এইটা যে অসৎ উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া ফুল স্টপ মার্কা, এই গতকালকে প্রকাশিত তদন্ত রিপোর্টে প্রমাণ
যে আপনি কোন একটা বিশেষ উদ্দেশ্যে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি ওরকম একটা বক্তৃতা দিয়েছিলেন, এখতিয়ার বহির্ভূত একটা বক্তৃতা। ইন্ডিয়ানদের সাথে খাতির করতে গেছিলেন। বেচারা আপনি। ওকে, সার কথাটা হলো তাহলে কি, ফজলুর সাহেবের নয়া তদন্ত কমিশনের রিপোর্টটা এইটা হওয়া প্রকাশিত হয়ে যাওয়ার পরে এখন ওয়াকার সাহেব আপনার দেশের প্রতি যে আনুগত্য আপনার মাস্ট বিং সেনাপ্রধান, এইটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আপনার এই বক্তৃতা যদি সত্যি হয় তাহলে আপনার আনুগত্য নাই। গতকালকের কমিশন রিপোর্টটা তাই প্রমাণ করে। এটা প্রমাণ করে যে আসলে শুধু বিডিআর এটা করে নাই। ফলে আপনার কোনো কিছুতে চাপাই দেওয়া, চেপে রাখা, তার যে প্রচেষ্টা ফুল স্টপ মার্কা বক্তৃতা ইজ এ ভেরি উদ্দেশ্যমূলক, পারপাসফুলি এই বক্তৃতা আপনি নিয়েছেন। এমনিতেই বক্তৃতাটা আপনার এখতিয়ার বহির্ভূত। গতকালকের রিপোর্টটা প্রমাণ করে যে আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করেছেন এবং আপনার বিশ্বাসযোগ্যতা আপনি খুঁজিয়েছেন, জনগণের কাছে খুঁজেছেন, রাষ্ট্রের কাছে খুঁজেছেন। আপনার বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনি যে উদ্দেশ্যমূলক ভাবে এই ধরনের বক্তৃতা দিয়েছিলেন, এটাই আছে প্রমাণিত। এখন আপনি কি করবেন? দেখেন, আপনি খুব ভালো জানেন যে একটা সিম্পলি একটা সেনা সদস্য, যে কেউ সৈনিক, কথাটার গুরুত্ব বেশি কম বোঝেন না। একটা সৈনিকের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, এটার চেয়ে বড় ইনসাল্ট তার জন্য অন্য কিছু হতে পারে না। আপনি আজকে বিশ্বাসযোগ্যতার সংকটে পড়ে গেছেন। আপনার নিজ দেশের জনগণের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা নাই। আপনি কেন ফুল স্টপ বক্তৃতা দিয়েছিলেন, এটা আজকে পাবলিকের প্রশ্নবিদ্ধ। আপনি কি ব্যাখ্যা দিলেন এটার ব্যাখ্যার ঊর্ধ্বে উঠে গেছে। আপনি যেটা ধামাচাপা দিতে গেছিলেন, এটা আজকে প্রমাণিত। এই জন্য আপনার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আমার ধারণা, যদি কোনো সৈনিক নিজেদেরকে এই ধরনের দুর্দশার মধ্যে দেখে, তার প্রধান কাজ হবে, তখনও যদি কিছু সৈনিকতা তার ভিতরে অবশিষ্ট থাকে, তার প্রধান কাজ হবে পদত্যাগ করা স্বেচ্ছায়, পাবলিকের কাছে মাপ চাওয়া, যতটুকু সম্ভব নিজের পক্ষে ব্যাগে করা, সে চেষ্টা করা। যে কোনো পেশাদার সৈনিক এই পথ মেনে। এখন আপনি কি করবেন এই সিদ্ধান্ত আপনার। আপনি যদি সৈনিকের মর্যাদা আর খোয়াইতে চান কি চান না, এটা নির্ভর করে আপনি এখন কি করবেন, তা থেকে মানুষ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আম জনগণ এখন সিদ্ধান্ত নিন আপনার সম্পর্কে, আপনি এখন কি করবেন তা। বিষয়টা খুব সিরিয়াস একটা বক্তব্য। আপনি একটা সিটিং সেনা প্রধান এমন একটা কথা বলে বসছেন, একটা তদন্তের উপরে হয়েছে ঠিক তার উল্টা। আপনার বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ হয়ে গেছে, হচ্ছে বাস্তবতা। সো কনক্লুশনটা কি হবে এখন? কনক্লুশনটা ওটাও আপনার হাতে। আপনি এখন কি পদক্ষেপ নেবে এর উপর নির্ভর করছে আপনি সৈনিকতাকে কি চোখে দেখেন, তা আপনার নিজেকেই প্রমাণ করতে হবে এখন। থ্যাংক ইউ।